দর্শক আমন্ত্রণ প্রবাসে বাংলাদেশে পুরো সংবাদের সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। এক বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ায় শুরু হচ্ছে জনশক্তি রপ্তানি। বৃহস্পতিবার বিকেলে পুত্রজায়ায় দেশটির মানব সম্পদ উন্নয়ন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান শ্রম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানানো হয়, গত বছর আটকে পড়া শ্রমিকদের ধাপে ধাপে এবং পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিতে আরও বাংলাদেশিদের নেওয়া হবে। মালয়েশিয়া থেকে আব্দুল্লাহ তুহিন জানাচ্ছেন বিস্তারিত। নিজস্ব প্রয়োজন ও চাহিদা ফুরিয়ে যাওয়া ছাড়াও জনশক্তি রপ্তানির এই প্রক্রিয়া নানা জটিলতায় কর্মী পাঠাতে প্রায় হোঁচট খায় বাংলাদেশ। অন্যতম বড় এই বাজারটি দ্রুত চালু করা এবং যথাযথ শৃঙ্খলা ফিরিয়ে আনতে দুদেশের উচ্চ পর্যায়ের বৈঠক হয় কুয়ালালামপুরে। উভয় পক্ষের সফল আলোচনার পর জানানো হয়, প্রথম ধাপে 1 বছর আগে আটকে পড়া বাংলাদেশিদের সুযোগ দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাবে। নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জানান, মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয় আগামী কয়েক মাসে 1.5 লক্ষেরও বেশি জনশক্তি প্রয়োজন তাদের। সেক্ষেত্রে সবচেয়ে বেশি জনশক্তি নেওয়া হবে বাংলাদেশ থেকে। মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে, উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও অন্যান্য দেশের মতো বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রেও মাল্টিপল ভিসা দেওয়ার কার্যকর আশ্বাস দেওয়া হয় মালয়েশিয়ার পক্ষ থেকে। আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল এন্ট্রি পায়। অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি। তো এটা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই, ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। দুটি মন্ত্রণালয়ের সাথে আলাদা বৈঠক করলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলন করেননি উপদেষ্টা আসিফ নজরুল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব অ্যাকাউন্টে ভিডিও পোস্টের মাধ্যমে তিনি জানান, অবৈধভাবে থাকা বাংলাদেশিদের বৈধতা দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে মালয়েশিয়া। বিশেষজ্ঞরা বলছেন, শ্রম জনশক্তির এই বাজারটি যারা নিয়ন্ত্রণ করেন তাদের ভিতরে পারস্পরিক দ্বন্দ্ব এবং পারস্পরিক সহযোগিতা না থাকার কারণে বারবার হোঁচট খায় এই জনপ্রিয় বাজারটি। তাই তাদের ভিতরে শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই এখন প্রধান দায়িত্ব বলে মনে করছেন তারা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সঠিক নিয়মে কুয়েতে যেতে বাংলাদেশি কর্মীদের ভিসা সহ অন্যান্য বিষয় যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসাইন। এই জন্য স্থানীয় দূতাবাস থেকে সকল নথি যাচাই করে নেয়ারও তাগিদ দিয়েছেন তিনি। তবেই প্রবাসীদের দুর্ভোগ কমবে বলে মনে করেন বাংলাদেশ সরকারের এই প্রতিনিধি। মঙ্গলবার বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন বসবাস লাখো বাংলাদেশির। উন্নত জীবনযাপনের আশায় পাড়ি জমাচ্ছেন প্রবাসে। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও দিন দিন ভিড় বাড়ছে এমন বাংলাদেশিদের। কিন্তু ভিসা যাচাই না করে তড়িঘড়ি করে কুয়েতে এসে বিপাকে পড়েন অনেকে। চুক্তিপত্রের সাথে কাজের মিল না থাকা, প্রতিনিয়ত দালাল থেকে প্রতারিত হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। প্রবাসীদের নানা বিড়ম্বনা লাঘবের আশায় মঙ্গলবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত। দেখে না আসেন, অনেকেই এখানে প্রতারিত হচ্ছেন, কারণ তারা বিভিন্ন দালালের মাধ্যমে এখানে আসছেন এবং দূতাবাস থেকে সত্যায়িত ভিসা যদি না হয় সেক্ষেত্রে দূতাবাসের সাথে নিয়োগকারীর কোনো চুক্তি নেই। যেই সব ভিসা আমরা সত্যায়িত করছি, নিয়োগকারীর সাথে দূতাবাসের চুক্তি হয়, যেখানে আমরা নিশ্চিত করি যে প্রবাসী বাংলাদেশি এখানে আসবেন তার বেতন কত হবে, তার থাকার ব্যবস্থাটা কিভাবে হবে সেটা আমরা দেখি, তার চিকিৎসার ব্যবস্থাটা কি ব্যবস্থা সেটা আমরা দেখি, তার ছুটির ব্যবস্থাটা ঠিক মতো করা হচ্ছে কিনা আমরা দেখি। তো এই বিষয়গুলো নিশ্চিত হয়ে অনুগ্রহপূর্বক আপনারা ভিসা গ্রহণ করে আসবেন এবং অনুগ্রহপূর্বক দালালের মাধ্যমে আসবেন না। আমাদের যে পদ্ধতি যেটা আছে বয়সের মাধ্যমে, সেটা হচ্ছে যে আপনার নির্ধারিত পদ্ধতি, এর মাধ্যমে আসার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। ধন্যবাদ। কুয়েতের ভিসা ক্যাটাগরি, কাজের ধরন, কর্মসংস্থান, বেতন ও শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা যাচাই করে বাংলাদেশিদের দেশটিতে প্রবেশের পরামর্শ দেন রাষ্ট্রদূত। পাশাপাশি বাংলাদেশ দূতাবাস থেকে ভিসা সত্যায়িত কিনা তা যাচাই করে নেওয়ারও আহ্বান জানান। আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে অনুগ্রহপূর্বক যারা কুয়েতে আসবেন, আসার আগে দেখবেন আপনার এই যে ভিসা যেটা আছে
এই ভিসাটা কত নম্বর ভিসা, আপনি কোনো কোম্পানিতে আসছেন না কোনো ব্যক্তির কাছে আসছেন। যদি কোনো কোম্পানিতে আসছেন, সেই কোম্পানির সাথে আপনার চুক্তিপত্রতে আপনার স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা দেখবেন। যদি কোনো ব্যক্তির কাছে আসেন। বৈধ পথে কুয়েত প্রবেশে সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। প্রবাসীদের সমস্যা সমাধানে 19 দফা দাবি জানিয়েছে বাংলাদেশি প্রবাসী ও অভিবাসী পরিষদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন ও মানববন্ধন থেকে এই দাবি জানান তারা। বলেন, বিদেশে আটক ও কাগজপত্র জটিলতায় শ্রমিকদের দ্রুত মুক্তির জন্য কূটনৈতিক হস্তক্ষেপ করতে হবে। চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের শিকার প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সোশ্যাল ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। এছাড়া বিদেশি দূতাবাসগুলো দুর্নীতিমুক্ত ও প্রবাসী বান্ধব সেবা নিশ্চিত করার পাশাপাশি বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ ফিরিয়ে আনতে সরকারি সহায়তা দেওয়ার কথা বলা হয় মানববন্ধনে। আকামা ভিসা সমস্যা থাকায় শ্রমিকদের জন্য সাপোর্ট ফান্ড আইনি সহায়তা দিতে হবে। প্রবাসে জন্ম নেওয়া সন্তানদের জন্য দেশে শিক্ষার কোটা বৃত্তি ব্যবস্থা করতে হবে। প্রবাসীদের প্রতারণার শিকার ক্ষতিপূরণ আদায়ে প্রবাসী অভিযোগ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ডলারের বিনিময় মূল্য বাজার ভিত্তিক করার পরও দামের উপর প্রভাব পড়েনি। ব্যাংক এবং মানি এক্সচেঞ্জে লেনদেন হয়েছে আগের দামে। ব্যাংকাররা বলছেন, ডলারের পর্যাপ্ত সরবরাহ আছে। কোরবানি ঈদকে সামনে রেখে রেমিটেন্স প্রবাহও ভালো। তারপরও প্রকৃত অবস্থা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যে কোনো মূল্য চাইতে পারে, আমার কাছে 170 টাকা চাই। আইএমএফের শর্ত মেনে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন গভর্নর ডক্টর আহসান ইস মনসুর, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। সার্কুলার ইস্যু করে দিয়েছি যে বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট চালু হচ্ছে বাংলাদেশে। ডলার বাজারের উপর ছেড়ে দেওয়া হলেও দামের উপর তেমন কোনো প্রভাব পড়েনি। কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ঘুরে দেখা গেছে লেনদেন হয়েছে আগের দামেই। ব্যাংকাররাও বলছেন, ডলারের বাজারে অস্থিরতার কোনো আশঙ্কা নেই। বাজার ভিত্তিক করার কারণে কোনো প্রভাব এখন পর্যন্ত ফিল করছি না আমরা, কারণ যেহেতু গতকালকেই দিয়েছে, এটা হয়তো 2-1 দিন সময় লাগবে বাড়তে। আমরা আগের রেটেই আমাদের এলসি এবং ডলার কেনাবেচা করছি। ডলারের ওই রকম সংকট নাই এবং রেমিটেন্সের পরিমাণটা বেশ বেশি এবং সামনে একটা বড় উৎসব রয়ে গেছে। সেক্ষেত্রেও এই বাজার ভিত্তিকের মানে ওইরকম রিমার্কেবল কোনো চেঞ্জ আসবে বলে আমাদের মনে হচ্ছে না। আশঙ্কা থাকলেও খোলা বাজারে দাম বাড়েনি ডলারের। মানি এক্সচেঞ্জগুলোতে লেনদেন হয়েছে 124 থেকে 125 টাকার মধ্যে। বর্তমান আজকের অবস্থায় একই অবস্থায় আছে, আমরা কোনো কেনা বেচায় কোনো আপ ডাউন হয় নাই। 2-4 দিন যাওয়ার পরে না এটার প্রভাবটা একটু পড়তে পারে। এদিকে ডলারের দাম বাজার ভিত্তিক করাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও। বলছেন, দাতা সংস্থার আস্থা অর্জন এবং সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে আইএমএফের ঋণ কর্মসূচি চালু থাকা দরকার। প্রোগ্রামটা দরকার আছে, সেটা টাকার চেয়ে বড় হলো একটা হলো যে একটা দেশ যারা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, তারা আইএমএফ এর সাথে মিলে কাজ করছে, সেটা একটা কনফিডেন্স সিগন্যাল দেয়। তখন অন্যান্য দাতা সংস্থা বাজেট সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে এই প্রোগ্রামটাকে বেঞ্চমার্ক বা প্রিকন্ডিশন হিসেবে নেয়। দ্বিতীয়ত হলো, যদি ফরেন এক্সচেঞ্জ শর্টেজ অনেক হয়, সেটা আইএমএফ এর প্রোগ্রামের মাধ্যমেই সেই সহায়তাটা আসবে। ডলারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে মূল্যস্ফীতিকে উস্কে না দেয়, সেদিকে নজর রাখার পরামর্শ এই বিশ্লেষকের। ইম্পর্টেন্ট সংস্কার। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের সংবর্ধনা সভা হয়ে গেল। যুক্তরাষ্ট্রের বৃহত্তর নোয়াখালীবাসীর পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য নির্বাচিত হওয়ায় বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টরের নাইম টুটুলকে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে নোয়াখালী প্রবাসী ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার বাংলাদেশের। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির নির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর সোহরাওয়ার্দী। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহসভাপতি কামরুজ্জামান কামরুল সহ অন্যরা। পনেরো বছরে মানুষের অধিকার হরণ করেছে সাংবাদিকতা, এই জন্য দায়ীদের ক্ষমা চাইতে হবে, এতে জনগণের আস্থা ফিরবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে এক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি।
বলেন, গত 9 মাসে গণমাধ্যম অনেক এগিয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সত্য উন্মোচন করার দায়িত্ব নিতে হবে সাংবাদিকদের। বলেন, গণমাধ্যমকে সোশ্যাল মিডিয়া গাইডলাইন ফলো করা উচিত, যাতে করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় থাকে। সরকার মিডিয়া রাইটস ঠিক রাখতেই কাজ করছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। বিদেশি যারা মিডিয়া রাইটস, মিডিয়া ফ্রিডম নিয়ে কাজ করেন, আমরা সবাইকে আহ্বান করি, আসেন আপনারা এসে নিজেরা দেখে যান যে আমরা কারো মুখ বন্ধ করছি কিনা, কারো ফ্রিডম অফ স্পিচে আঘাত করছি কিনা, কাউকে বলছি, কাউকে মানে ইডিওলজিক্যাল কারণে কাউকে প্রসিকিউট করছি কিনা। আমরা চেষ্টা করছি জার্নালিস্টদের জন্য জার্নালিজম করাটা সেফ করা, এটা আমাদের দায়িত্ব। কাতারের সাথে $1.2 ট্রিলিয়ন বাণিজ্য চুক্তি করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সফরে বুধবার দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 160 থেকে 210টি বিমান কিনবে কাতার এয়ারওয়েজ, যার মূল্য আনুমানিক $96 বিলিয়ন। কাতারের একটি বিমান ঘাঁটি সহ অন্যান্য প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তার উন্নয়নের স্বার্থে $38 বিলিয়ন বিনিয়োগ চুক্তিও হয়েছে দোহা ওয়াশিংটনের মাঝে। এছাড়া $243 বিলিয়ন বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয় দেশ দুটির মধ্যে। এর আগে মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিন সৌদি আরবের সাথে $600 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। আবারও স্বাগত প্রবাসে বাংলাদেশে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে নেওয়ার দাবি জানিয়েছে ভারত। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দাবি জানান। বলেন, পাকিস্তানের মতো দেশের কাছে পারমাণবিক অস্ত্র নিরাপদ নয়। রাজনাথ সিং বলেন, ইসলামাবাদ দায়িত্ব জ্ঞানহীনভাবে বারবার নয়াদিল্লিকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। এসব হুমকিকে পরোয়া না করেই ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে বলেও দাবি করেন তিনি। रोग नेशन के हाथों में परमाणु हथियार सुरक्षित हैं। এমন একটি দায়িত্বজ্ঞানহীন ও দুর্বৃত্ত জাতির কাছে কি পারমাণবিক অস্ত্র নিরাপদ? আমি গোটা বিশ্বকে এই প্রশ্ন করতে চাই। আমি বিশ্বাস করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে নেওয়া উচিত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান এতটাই দৃঢ় যে আমরা পাকিস্তানের হুমকিকে ভয় পাইনি। গোটা বিশ্বই দেখেছে কিভাবে তারা বারবার আমাদের পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যে সফরকালে গাজায় আরও আগ্রাসী ইসরায়েল। ভয়াবহ হামলায় একদিনে প্রাণহানি দাঁড়িয়েছে 103 জনে। শুধু উত্তর গাজায় মৃত্যু হয়েছে কমপক্ষে 50 ফিলিস্তিনির। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই, তাই মোবাইল ফোনের আলোয় ম্যানুয়াল পদ্ধতিতে চলছে উদ্ধার কাজ। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, আবাসিক ভবন বা আশ্রয় শিবিরগুলো টার্গেট করে চলছে হামলা। এমন সময় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, যখন কাতারের দোহায় চলছে যুদ্ধবিরতি আলোচনা। শিগগিরই ইতিবাচক ঘোষণা আসবে এই দাবি করেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। গাজায় 1.5 বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি 53,000 ছুঁই। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।